আরমান হোসাইন অনিকের প্রযোজনায় ডিডিমাইটি নিউজের নিয়মিত আয়োজন রাজনৈতিক পারপাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রিজল করিম। রাজনীতির মোড় ঘোরানো কথোপকথনের এই আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন এবি পার্টির আহ, জনাব এস এম সাজ্জাতুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কুড়িগ্রাম জেলা এবং আহ্বায়ক সিলমারী উপজেলা শাখা। তাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই রাজনৈতিক অনুষ্ঠানে। আমাদের আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমি একটু অন্য প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই, আপনাদের দলীয় আলোচনার বাইরে। আপনি জানেন যে আজকে আমাদের বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে যে জুলাই যোদ্ধা ছিলেন, যারা 2024 সালের, যাদের অকুতোভয় সাহসিকতার মাধ্যমে আমাদের এই দেশকে শত্রু মুক্ত করেছিলেন, এক কথায় স্বৈরাচার মুক্ত করেছিলেন, তাদের উপর কিন্তু হামলা হয়েছিল। এই হামলা আপনি যেহেতু 2024-এর সিলমারিতে আপনি যেহেতু আন্দোলনের সম্পৃক্ততা ছিল আপনার, এবং আপনি সে সময় জোরালো নেতৃত্ব দিয়েছিলেন, আপনি আজকের এই ঘটনাকে কিভাবে দেখেন? ধন্যবাদ। আসলে যদি আমরা আজকে গোপালগঞ্জের ব্যাপারটাকে বলি, তো এখানে কয়েকটা বিষয় বলতে হবে। সেটা হলো যে এই যে পথযাত্রা বা পথসভা, এইটা যারা গিয়েছে ওখানে, তারা কি পুরো দেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করতে গেছে, নাকি কোনো দলীয় ভাবে তারা গিয়েছে? যদি তারা এনসিপি প্রোগ্রাম হিসেবে যায়, সেইটা একভাবে বিবেচনার বিষয়। আর যদি তারা যে পুরো এটাকে যদি আমরা ধরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ হিসেবে, বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, কিংবা দেশের পুরো ছাত্র সমাজের পক্ষ থেকে, বা জুলাইকে স্মরণের পক্ষ থেকে পুরো দেশের একটা জাতীয়ভাবে যদি তারা ওখানে গিয়ে থাকে, তাহলে এই হামলাটার আরেকটা মানে এর ব্যাখ্যাটা হবে অন্যরকম ভাবে বলতে। এটা এখন যেহেতু তারা একটা নতুন দলের তারা সদস্য বা নতুন দলের তারা কর্ণধার, সেদিক দিয়ে তাদের ওখানে যে ইয়াটা হয়েছে, যাওয়ার বিষয়টা, এখানে সরকারের কিছু বিষয় লক্ষ্য রাখা আছে এবং প্রশাসনের কিছু বিষয় লক্ষ্য রাখা আছে। যেহেতু এটা একটা ডেঞ্জার জোন বলবো আমি, কারণ আমরা যদি বলি যে গোপালগঞ্জ, আমার মনে হচ্ছে যে বলতে হবে যে আওয়ামী লীগের আতুল ঘর। তো সেই জায়গাটায় সারা বাংলাদেশের এক পরিস্থিতি, ওখানকার পরিস্থিতি আরেকটা। তো ওখানে যাওয়ার ক্ষেত্রে এটাকে ছেলে খেলার বিষয় হিসেবে না। আজকে যেমন ঘটনাটা ঘটেছে যে ওখানে অবরুদ্ধ হয়েছে তারা, বা এমন হতে পারতো বিষয়টা যে ওখানে তোমার হলো যে কি বলবো, ওখানে ওদের একটা বড় ধরনের বিপর্যয় বা বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো। বা আমরা যেটা দেখেছি, এটাও বড় নয়, মানে এটা ছোট নয়, এটা যে আমরা যদি হালকা ভাবে নেই, হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। তাদের উপরে সমস্ত, আমি শুনেছি যে সমস্ত জেলার সঙ্গে উপজেলার সঙ্গে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছে। এটা একটা ব্লকেট করে দিয়েছে তারা। তো এই অবস্থায় যদি তারা চাইতো অগ্নিসংযোগ করতে পারতো, যেখানে তারা আশ্রয় নিক না কেন, বা তাদের সঙ্গে দেশীয় অস্ত্র আর অন্যান্য কিছু ছিল, যদি প্রশাসন সঠিক সময় সেখানে পৌঁছাতে না পারতো, বা সেইভাবে যদি সহযোগিতা না করতো, তাহলে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তো আমি তো মনে করি যে তাদেরকে শুধু একটা এনসিপি দলের লোক হিসেবে দেখি না, তাদের পূর্বের অবস্থান দিক দিয়ে তাদের জীবনের নিরাপত্তার ক্ষেত্রেও আমাদের কিছু, বা এদেশের নাগরিক হিসেবেও তাদের প্রতি আমাদের একটা আলাদা দায়িত্ববোধ থাকা উচিত, বা নাগরিক হিসেবে থাকা উচিত। তো তাদের এতগুলো তরুণ প্রাণ এবং সাহসী প্রাণ তাদের জীবন সংকটের কাছাকাছি থাকবে, এটা তো আমাদের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। সেই জন্য তাদের যাওয়ার ব্যাপারটায় আমি বলবো যে দেশের গোয়েন্দা সংস্থা এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সঙ্গে একটা ভালো যোগাযোগ রেখে, এবং তাদের মতামত কি, এই সময় সুষ্ঠু পরিবেশ আছে কিনা যাওয়ার, বা তারা কি সিগন্যাল দিচ্ছে, এবং তারা কঠোর নিরাপত্তা দিতে পারবে কিনা, এইটাও আমাদের দেখার বিষয় ছিল। এখন যাওয়ার পর যেটা আমরা শুনেছি, যেটা দেখলাম, ওখানে অনেকে অভিযোগ করেছে, আমি দেখলাম একটা নিউজে যে বলল কি বলে যে পুলিশ তাদের সঙ্গে প্রতারণা করেছে, তারা পুলিশ পিছু উঠেছে সামান্য বিষয় নিয়ে। তো এইটা তো হওয়াই স্বাভাবিক, ওরকম হবে ওখানে। তাদের এই মব গুলা তারা দেখেছে, বা তারা এই জুলাইয়ের যুদ্ধগুলো দেখেছে, কিভাবে সকলে মিলে তাদেরকে যদি অ্যাটাক করে, তাদের সংখ্যাটা, তাদের ফোর্স আসার আগে মধ্যে পর্যন্ত দুর্ঘটনা করে যেতে পারে। তো এখানে সহযোগিতা অসুবিধার বিষয় থাকতে পারে, যেহেতু হাসিনা 17-18 বছরের একটা ইয়া আছে এখানে, মানে সে যেভাবে গঠন করেছে তার যে অনুসারী নাই এমনটা না। এই পুলিশের লোকগুলোকে চাকরি ছেড়ে দিয়েছে, জানি তো, আমরা দেখেছি। তো এই জন্য সাবধানতা সবচেয়ে বড় একটা পয়েন্ট ছিল এখানে, সেটা করা নেই। যাই হোক, সেটা না করা করেনি, কিন্তু তার আরেকটা যে ব্যাপার আমরা বলবো যে আমাদের সরকারের পক্ষ থেকে
কিংবা প্রশাসনের পক্ষ থেকে তাদের দায়বদ্ধতা। একটা নাগরিকের জীবন হুমকির মুখে থাকবে, বা এইটা প্রোগ্রাম তো ঘোষণা করা প্রোগ্রাম যে ওখানে যাবে, ঠিক আছে, এটাও আপনারা চেষ্টা করেন না, চেষ্টা করে ওখানে একটা তাদের নিরাপত্তার জন্য একটা ভালো পরিবেশ তৈরি করেন এবং দেখেন সেই জায়গাটা তারা কেন দেখলো না। এটা দেখা উচিত ছিল। বা এটা আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এখানে একটা জাতির সামনে আমরা দেখলাম, বা আমাদের সারা বিশ্বের কাছে হোক বা আমাদের পুরো দেশের কাছে, মানুষের কাছে, যে আইন শৃঙ্খলার যে একটা ব্যর্থতা বরাবরই থাকে আমাদের, মানে হচ্ছে ঘটনা ঘটার পর পুলিশ এসে হাজির হয়, মানে এরকম একটা ঘটনা। তারপর ধন্যবাদ জানাবো যে তারা সেনাবাহিনী এসে সর্বশেষ তাদেরকে যে নিরাপত্তাটা দিয়েছে। আচ্ছা, আমি এখানে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে যদি যদিও এটা রাজনৈতিক প্রোগ্রাম, আপনি যদি ধরে নেন যে তাদের রাজনৈতিক প্রোগ্রাম হিসেবে মার্চ ফর গোপালগঞ্জ পালন করছে বা যাচ্ছে তারা, কিন্তু মানে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিদের উপর যে তারা হামলা করেছে তা নয়। আমরা দেখলাম আজকে দিনের শুরুতেই সেখানকার ইউনূস স্যারের গাড়িতে হামলা করা হয়েছে। কিছুক্ষণ আগে আমি খবর পাইলাম যে ডিসি অফিসেও নাকি হামলা করা হয়েছে। তো এই বিষয়টাকে আসলে কি দেখেন, যে এটা আসলে রাজনৈতিক একটা সংকটের কারণে এটা হচ্ছে, নাকি আসলে তারা দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তারা এটা করতেছে? আপনার কাছে কি মনে হয় এখন? দেখেন, আহ শেখ হাসিনার যে রেজিমটা ছিল, তার যে সময়টা, এইটাতে সারা বাংলাদেশে যেমন তার প্রভাব আছে, তার ওই জায়গাটাও একটা কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ওখানে, বা ওখানে বেশি সমর্থক আছে, এবং তারা কিন্তু কোনো কিছু বিবেচনা করতে চায় না। তারা শুধু, যেমন আমার গ্রামের লোকজন আমাকে যেমনটা ভালোবাসবে, ঠিক ওই রকম প্রত্যেকটা গ্রামের লোকজন তাকে খুব ওই রকমই ভালোবাসবে। বা তাছাড়া তো তার শাসন আমলে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা যা কিছু দরকার সেগুলো ওখানে দিয়েছে। তো কে চাবে না? এই এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি দেখবেন যে দল ভারী হয় কোন দিকে। তো সেই সুবাদে তার পক্ষের লোক, সমর্থক লোক ওখানে আছে। এত বেশি লোকজন যখন থাকে তখন একটা কিন্তু অটোমেটিক একটা মবের সৃষ্টি হওয়ার সম্ভাবনা শতভাগ, ঠিক আছে। সেই দিক দিয়ে ওরা এটা অস্থিতিশীল করতে মানে চাইবে, এবং এখানে আপনার হাসিনা তার পরামর্শ থাকতে পারে যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন, প্রশাসন থেকে বা সেনা হোক, পুলিশ হোক, তারা দমন করার চেষ্টা করুক, এর মধ্যে খুনাখুনি হোক, এটা আমরা একটা ইস্যু করে ফেলবো। আচ্ছা, এটা দেখানোর একটা ইস্যু, যেমন ধরেন যে এরকম হতে পারতো নিজের দলের লোকে নিজেরাই মেনে হয়ে এটা তৈরি করতে পারে যে পুলিশি হামলায় বা সেনাবাহিনীর হামলায় এতজন নিহত হয়েছে, তবে আচ্ছা, এটা নিয়ে আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো, যে আসলে আমরা দেখতেছি যে বেশ কিছুদিন থেকে নানা ধরনের রাজনৈতিক কিছু অস্থিরতা ছিল, পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা অনেক কিছু উঠে আসছিল এই সমসাময়িক সময়ে। কিন্তু আমরা যখন দেখলাম যে আজকে যখন ঘটনাটা ঘটলো তারপরে যে পরিবেশটা, ছাত্রদল বিবৃতি দিচ্ছে, বিএনপি বিবৃতি দিচ্ছে, আপনাদের জামায়াতে ইসলামী বিবৃতি দিচ্ছে, শিবির বিবৃতি দিচ্ছে, বাংলাদেশ ইসলামী আন্দোলন বিবৃতি দিচ্ছে, মানে সবাই পক্ষে, মানে এই যে দেশের পক্ষে যে এই যে ঐক্যবদ্ধ তাদের সবার যে একতাটা, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন, বা এটা সম্পর্কে আপনি কি বলবেন, যে এটা আসলে আমাদের দেশকে আমরা এভাবে ঐক্যবদ্ধ থেকে কতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো, বা আরো কোনো ধরনের কোনো পরামর্শ আছে কিনা বা এই বিষয়ে? আসলে আহ, দেশের স্বার্থে বা দেশের যে, আচ্ছা, আসলে যে কোনো কাজেই ঐক্যমত জরুরি, বা ঐক্য থাকা জরুরি, এবং সেটা যদি বিশেষত জাতীয় কোনো বিষয়ে হয়, অবশ্যই জাতীয় ঐক্য জরুরি, এবং জাতীয় ঐক্যের মাধ্যমেই একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সেখানে যে রাজনৈতিক দলেরা বিবৃতি দিয়েছে, আসলে তো এটা সকলেরই উচিত একটা ঐক্য গড়ে তোলা, দেশের স্বার্থে ঐক্য গড়ে তোলা। ঠিক আছে, সব এই জায়গায় ঠিক আছে, সবার কথাই ঠিক আছে, ঐক্যমতের কথা বলছে। পাশাপাশি আমরা জানি যে খেয়াল করলে দেখবেন যে জাতীয় ঐক্যমত যে কমিশন গঠন হয়েছে, ওখানে কিন্তু বেশ কিছু সংস্কার প্রস্তাব দেওয়া আছে, এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে সকলে মিলে যেন এই প্রস্তাবগুলোর সঙ্গে যদি একমত হতে পারে, তাহলে আমরা যে পরিবর্তনের কথা বলি, বা আমরা সাধারণ লোকজন যারা, জনগণ যা, আমরা যে পরিবর্তনের কথা চিন্তা করি, বা আমরা যেরকম দেশ চাই, হ্যাঁ, আমরা যেটা দেশের স্বপ্ন দেখি, নাগরিক সুবিধা থেকে সবার সমান অধিকারের কথা আমরা যেমন বলি, এবং নিশ্চিন্তে নির্বিঘ্নে সাধারণ মানুষজন যে সুবিধাগুলো ভোগ করবে, এবং দেশ মানে মোট কথা যে মানুষের যে নাগরিক যে অধিকার, হ্যাঁ, সেইগুলোর কথাই আমরা বলছি। তো এই জায়গাটা যদি আমরা রিস্ক করতে যাই, আমাদের যে পরিবর্তনটা জরুরি, আগের যে রাজা এবং প্রজার মতো যে ব্যাপারগুলো আছে, কিংবা মালিক এবং ভৃত্যের যে ব্যাপার, এই জায়গা থেকে বের হয়ে আসে আসলে সকলেই যে আমরা সমান এই
দেশের যে হিস্সা সবার জন্য সমান, হ্যাঁ, এই দেশের মধ্যে যে সবাইকে সমান চোখে দেখবে, এই জিনিসটা যদি আমরা পৌঁছাইতে যাই তাহলে আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। আচ্ছা, এখন আমরা একটু আপনার রাজনৈতিক দল, যেহেতু আপনার নিজস্ব রাজনৈতিক দল আছে, আমরা একটু আপনাদের ওদিকে যেতে চাই। আহ, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আপনাদের এবি পার্টি আসলে কৌশলগত দিক থেকে বা প্রস্তুতিগত দিক থেকে আপনাদের দলীয় দৃষ্টিভঙ্গিটা কি রকম, যে যার কারণে আপনারা চাচ্ছেন যে এই এতটা আসন, অনেক অনেক দল আছে, ম্যান্ডেট আছে, মানে আপনাদের ম্যান্ডেটটা কি আসলে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে? আচ্ছা, একটা এখানে কৌশলের কথা যেগুলো বললেন, আসলে কৌশল তো অভ্যন্তরীণ বিষয়ই হয়, এগুলা বিষয় তো আর দলীয়ভাবে বাইরে বলার কোনো সুযোগ নেই। তবে যতটুকু মানে দলীয় যে ব্যাপারটা, এবি পার্টি যে আসলে আমরা মুখে বললেই তো হবে না, বা যে কোনো, এটা সকলেই জানে। এই নতুন একটা যদি দল বা বাংলাদেশে যে বৃহৎ দুটি রাজনৈতিক দলের বাইরে বা তিনটি রাজনৈতিক দলের বাইরে নতুন কোন দলের যদি উত্থান হতে একটু সময় লাগবে। তবে এই কথাটা আমিও বিশ্বাস করি এবং দলের লোক সকলেই বিশ্বাস করে যে আহ, নির্বাচনে প্রার্থিতা ৩০০ আসনে প্রার্থিতা করলে পরে দলের টিকে থাকার সম্ভাবনা থাকে আর কি। অর্থাৎ আপনি যদি জোটেই যান প্রথমে শুরু হয়ে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার নামটা হারিয়ে যাবে, আপনি দলের অন্য দলের ভিতরে চলে গেলেন, আপনার নামটা ওইভাবে ফোকাস হয় না। কিন্তু এখন দেখা গেল এরকম অবস্থা যে আমাদের এখন যদি ঐক্যের প্রয়োজন হয়, এই যে সামনে নির্বাচন যদি হয়, দেখা গেল যে ঐক্যের প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? দেশের স্বার্থে। সেক্ষেত্রে ঐক্য হতে পারে। এইটা একটা, আমি এর বেশি বলতে পারি না বা বলার সুযোগও নেই এই মুহূর্তে। আরেকটা প্রশ্ন আপনার কাছে হ্যাঁ, রাখতে চাই যে তরুণ প্রজন্মকে, যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান তরুণ প্রজন্ম একটা বিশাল প্রতিনিধিত্ব করে, এই তরুণ প্রজন্মটাকে আপনাদের রাজনীতিতে সম্পৃক্ত করতে আপনাদের এবি পার্টির কি কোনো পদক্ষেপ আছে? আসলে দেখেন, এই কাউকে কোনো জায়গায় সম্পৃক্ততা করার ক্ষেত্রে বর্তমান যে আমরা যুগের মধ্যে আছি, যে ব্যবস্থার মধ্যে আছি, এতে সোশ্যাল মিডিয়া বেশ বড় একটা প্রভাব ফেলে। তো আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের দলীয় কার্যক্রম খুব সরব আছে এবং প্রতিদিন দেশের যে বর্তমান যে অবস্থা নিয়ে আহ, প্রতিদিনই কথা হচ্ছে এবং নতুন নতুন আইডিয়া বা আমরা যে সংস্কারের কথা বলি সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়েও বেশ আলোচনা হচ্ছে এবং আমাদের এই বিবেট পক্ষ থেকে প্রতিনিয়ত এগুলো নিয়ে বিবৃতি হচ্ছে। তো নতুনদের জন্য যেটা অপশন হলো, যেটা সুযোগ হলো, আসলে মানুষের একটা চিন্তা বা আদর্শের জায়গাতে একদিনে গড়ে ওঠে না। হ্যাঁ, আমি হুট করে কেউ একজন একটা মূল এখানে আরেকটা বিষয় আছে কি, আমরা চাইলেই কিন্তু হুট করে অনেকগুলো জিনিস একবার পরিবর্তন করতে পারি না। যেমন এই যে রাজনীতির যে বিষয়টা নির্ভর করে আমাদের যে উপমহাদেশের যে সংস্কৃতি আছে, এর মধ্যে দেখা যায় যে ক্ষমতার একটা ব্যাপার জড়িত থাকে, মানে মানুষের দল করার ক্ষেত্রে ক্ষমতা, তারপরে আরেকটা আছে যে দলের সম্ভাবনা কতটুকু, এরকম একটা আছে, আবার অর্থনৈতিক বিষয়ে এখানে জড়িত আছে। আচ্ছা, আপনি একটা বড় মিটিং এবং মিছিল করবেন বা বড় আকারে একটা পরিসরে আমি আমাদের দলকে পৌঁছায় দেওয়ার জন্য কাজ করব, এর জন্য তো অর্থনীতির মানে অর্থনৈতিক একটা যোগান লাগবে, লাগবে কিনা? তাই এখন এই যোগানটা কোথা থেকে আসবে? আপনাকে হয় ডোনার ম্যানেজ করতে হবে, যারা আপনাকে সহযোগিতা করতে চায়, এরকম লোক তো কমই আছে যারা হুট করে কোনো প্রকার লাভ ছাড়া এরকম আপনাকে এটা দেবে। তারপরে হলো যে তাহলে বা কিংবা এই এমন তো না এই দলটা ইতিপূর্বে কয়েকবার বা একবার ক্ষমতায় ছিল, যে তার টাকা পয়সা আছে, যেটা হয় বাংলাদেশে, ক্ষমতায় থাকলে তো তারা প্রচুর টাকা পয়সা করেছে। আমরা এরকম দেখেছি যে কিছু ছিল না, তারপরে তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, তারপর অনেক টাকা কুড়িয়েছে। বা এরকম কিছু ছিল না, সবকিছু লুট হয়ে গেছে, কিচ্ছু নেই, এই দুই একটা চারটা কাপড় চোপড় মানে এক কাপড়ে আছে তার আর কি। তারপরে রাজনীতি করে তাদের অনেক গাড়ি বাড়ি আছে, মানে টাকা পয়সা থোয়ার জায়গা নেই আর কি। এগুলো আমরা দেখেছি। তারপর ইভেন আমরা এখনো দেখলাম যে এই 5ই আগস্টের পর অনেক নেতাকর্মীরা দেশের বাইরে ছিল, তারা নাকি গুম হয়েছিল, তারপরে ইয়া অবস্থায় ছিল বাইরে, দেশে ফিরে তাদের আবার পুনরায় সাবেক গাড়ি বাড়ি সবকিছু আছে। এগুলো কোথা থেকে আসে? তো এরকম আমাদের দলের এরকম অবস্থা না, তাহলে আমাদের এই যে অর্থনৈতিক ব্যাপারটাও কিন্তু জড়িত। তো চাইলেও আমরা ওই রকম করে বড় আকারের প্রোগ্রাম জানা যেটা করা যেতে পারে, সেটা বা আমরা যেটা করি বা ফলো করি, সোশ্যাল মিডিয়ায় সরব আছি এবং আদর্শের জায়গায় এখন মানুষ কিন্তু সবাই মোটামুটি ভাবে সচেতন। তো তাদেরকে আসলে সঠিক জিনিসটা তাদের সামনে উপস্থাপন করতে হবে, তাদের চয়েসটা তাদের মধ্যেই আরেকটা থাকবে। প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে আসলে আপনার মতে বা আপনার দলীয় মতে বর্তমানে দেশের সবচেয়ে বড় সংকট কি, বা আপনারা এই সংকটটাকে কিভাবে সমাধান করবেন বা কিভাবে এটাকে পরিত্রাণ করবেন?
আহ, বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে বড় সংকট যেটা আমি মনে করি সেটা হলো যে আমাদের আহ, ঐকমত্যে না পৌঁছানোটা একটা বড় সমস্যা, এবং আমাদের যে ক্ষমতার মোহ এটা কাজ করে, যার কারণে আমরা খেয়াল করে দেখব যে আমাদের কিছু সংস্কার প্রস্তাব করা হয়েছে। এই সংস্কার প্রস্তাবগুলো তো আসলে দেশের স্বার্থে, একটা দেশের বৃহৎ স্বার্থে আমরা আসলে পরিবর্তন দেখতে চাই এই জন্য। তো এখানে আমরা খেয়াল করে দেখলাম যে কিছু রাজনৈতিক দল আছে যারা একমত হয়েছে কিছু বিষয়ে, কিছু রাজনৈতিক দল একমত না। আচ্ছা, এখানে রাজনৈতিক দলগুলো একমত হওয়া না হওয়ার ব্যাপারটা আমাকে খুব ভাবালো যে আসলে এটা কেমন কথা, এটা তো দেশের স্বার্থ হবে, তাহলে সকলেই তো একমত হওয়ার কথা। তার মানে আমরা যারা ভিন্ন ভিন্ন ভাবে আমাদের নিজস্ব সুবিধার কথা বিবেচনা করছি, যে এইটা হলো আমাদের জন্য সুবিধা, এইটা হলো আমাদের জন্য সুবিধা, তো এরকম করে যদি সকলে চিন্তা করে তাহলে তো ঐকমত্যে পৌঁছানো যাবে না, এবং দেশের জন্য যে আমরা যে চিন্তাটা করছি সেইটা আসলে আমাদের ফলপ্রসূ হবে না। তো আমি এই সংকট উত্তরণের ক্ষেত্রে বলবো যে জাতীয়ভাবে ঐকমত্যে পৌঁছানো দরকার সকল রাজনৈতিক দল, কেন সবার জন্য একই ঘটনা ঘটবে, দেশের স্বার্থে যেটা ভালো হবে। যেমন যদি এই ঐকমত্যে না পৌঁছানো যায় তাহলে কিন্তু জাতীয় ঐক্য বিনষ্ট হবে। এই জাতীয় ঐক্য বিনষ্ট হলে যেটা হবে, একটা নির্বাচিত সরকার কিন্তু তার পূর্ণ মেয়াদ কভার করতে পারবে না, তার আগে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। ঠিক আছে, এই জন্য আমরা চাচ্ছি যে জাতীয় ভাবে ঐক্যে পৌঁছানো গেলে তাহলে পরে আমাদের যে চিন্তাধারা, আমরা দেশকে যে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি, তাহলে সেই কাজটা হতো সহজ হবে। নইলে পরে যে বিতাড়িত যে ফ্যাসিস্ট আছে যারা, তারা আবার পুনরায় সুযোগ খুঁজে ফেরত আসতে পারে, এসে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার এই মুহূর্তে আমার হাতে আছে, যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, অনেক রাজনৈতিক দল আছে, নিবন্ধিত অনেকগুলো দল আছে, তো সেই রাজনৈতিক দলগুলো থেকে আপনাদের দলকে আপনি মানে কোন দৃষ্টিভঙ্গি থেকে আলাদা করে রাখবেন? আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অপশন। যেমন একজন আজকে একটা ফেসবুকে দেখলাম, একজন মানে বিশুদ্ধার করে এক দলের থেকে আরেক দলকে বিশুদ্ধার করে এবং লেখা লেখে। তো আমি বললাম, তাকে প্রশ্ন করলাম যে আচ্ছা আপনি কাকে ভোট দেওয়ার কথা বলেন, বলেন না, আপনি বলেন যে কাকে ভোট দেবো। তো বলছে আসলে সবাই তো এরকম, আমি খুঁজে পাচ্ছি না। তাই বললাম যে হলো না, আপনি একটা সাজেস্ট করেন আমাকে, তুলনামূলক বিবেচনা করে বলেন যে অমুককে দেওয়া যায় বা অমুকের রাজনীতিটা ভালো লাগে। তো এইটাই হলো আসলে এই প্রশ্নের জায়গাটা, বলে আপনি যে এবিপিটি করছেন, এবিপিটি কেন মানুষ ভোট দেবে, বা আসলে এই জায়গাটাই তো উত্তর। এইটাই আমরা যে আপনি কেন নিজেকে ফার্স্ট চয়েস মনে করছেন। তো আমার কথা হলো যে কেন মনে করছি, এটার উত্তর হলো যে দেশ ও দেশের স্বার্থে যারা কথা বলবে, হুম, মানুষ আসলে সেটাই খুঁজবে, এখন সময়টা এরকমই। তো দেশ ও জাতির জন্য আমাদের এবি পার্টি মূলত দায় ও দরদের রাজনীতি বলে। ঠিক আছে, একটা দায়বদ্ধতা আছে দেশের প্রতি আমাদের, হ্যাঁ, একটা দরদের ব্যাপার আছে। এবং আমরা এই রাষ্ট্র সংস্কারের কথা বলছি। রাষ্ট্র সংস্কার কিসের জন্য হবে, কার উদ্দেশ্য হবে, এই জনগণের জন্য, জনবান্ধব একটা রাষ্ট্র হবে, এবং যেখানে নাগরিকদের সকল সুবিধা এবং সমস্ত সুবিধা, আমরা যেমন বলছি যে আমাদের তিনটা মূল লক্ষ্যের কথা আছে, সাম্য, মানবিক মর্যাদা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এগুলা যখন প্রতিষ্ঠা হবে, এগুলো প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এবি পার্টি কথা বলে। তো এই থিমের উপর আমি বিবেচনা করি, যেহেতু আমরা এগুলো কথা বলছি, আমাদের দেশের নাগরিকরা আসলে বা দেশের জনগণ এগুলো কথাই বিবেচনা করে, চিন্তা করে। তো তারা, আমার মনে হয় যে আমি যদি জনগণের কথা বলি, জনগণের প্রতিনিধিত্ব করি, আমি যদি জনগণেরই একজন হই আমরা, তাহলে জনগণও নিশ্চয়ই তার প্রতিনিধি হিসেবে বা তার যে ভোটটা আছে বা তার যে সাপোর্টটা আছে সেটা বিপাটিকে দেবে। আচ্ছা, আমরা অনুষ্ঠান শেষের দিকে একদম এসে গেছি। আমরা সর্বশেষ একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই। আমরা কিছুদিন আগে সামাজিক বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছিলাম যে আসলে কুড়িগ্রাম 4 আসনের সংসদ হিসেবে আমরা সাজ্জাদুল ভাইকে দেখতে চাই। এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়িত করবেন? একটু এইটা খুব কঠিন একটা প্রশ্ন। দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি চাইলেই জনপ্রতিনিধি হওয়ার মতো লড়াই করতে পারেন না, চাইলেই পারা যায় না, আবার পারাও যায় যদি এটাকে বিবেচনা করেন। কেমনে? ধরেন আসলে আমার যা সক্ষমতা আছে, মানে সেই দিকটা যদি বিবেচনা করি, মেম্বারি ভোট করারও সুযোগ নেই, মানে অর্থনৈতিক দিক ভাবে এই শক্তি সামর্থ্যের ব্যাপারটা আমরা যদি বিবেচনা করি। আপনি জিজ্ঞেস করতে পারেন ভাই এত খরচ হবে কেন, বলে এটা আপনি জান না, এই রাস্তাটা গেলেই বুঝতে পারবেন। আপনি যদি একটা প্রার্থী হবেন বা আপনি নির্বাচন করবেন, এই কথা শুনলে আপনার প্রতিদিন দাওয়াত আছে, 3, 4, 5, 10টা করে দাওয়াত আছে। আপনি কিভাবে এগুলো মেনটেন করবেন, এই টাকাগুলো যোগান দিবেন কোথা থেকে? হ্যাঁ, তারপর অনেক প্রকার আবদার আছে, মানুষ বিবেচনা করে। আজকে তো যারা প্রতিনিধি হতে চায় তারা মনে করে যে এই প্রতিনিধিদের কাজ হলো এটা স্থানীয় পর্যায়ে এক হিসাব,
আবার হলো যে জাতীয় পর্যায়ে কিন্তু আরেক হিসাব আর কি আছে। তো আপনি ধরেন যে জাতীয় পর্যায়ে নিয়ে আলোচনা করছি, এখন আপনি প্রতিনিধি হতে চান, আপনি কোন পর্যায়ে এটা মানুষের দেখার বিষয় না, আপনার কাছে প্রতিনিয়ত কিছু সাহায্য সহযোগিতা বহু কিছু আসবে। আপনি যখন এগুলো করতে পারবেন না তখন ওই লোকগুলো আপনার বিমুখ হবে, কিন্তু এই লোকে তো কিছু সহযোগিতা করতে পারে না। তো এই জন্য আবার এইটা যখন আপনি দেখেন বিবেচনা করে, তাহলে কত টাকার প্রয়োজন, আপনার টাকাগুলো আসবে কোত্থেকে? আপনি তাহলে আপনাকে দুর্নীতিগ্রস্ত হতে হবে, অন্যভাবে টাকা ম্যানেজ করতে হবে। তো আমার ওই ধরনের প্ল্যান বলতে কি, যে হ্যাঁ জনগণের প্রতিনিধিত্ব করা দরকার। কেন দরকার? আপনি যদি, আমরা যদি, যারা ভালো চিন্তা করে আর কি, তারা যদি এই লাইনগুলোতে না আসে, এই জায়গাটাতে হাল ধরতে না চায়, তাহলে তো যেভাবে আমরা দেখে এসেছি সাধারণত নষ্ট লোকেরা যদি এটা হাল ধরে রাখে, তাহলে তো আপনি দেশে পরিবর্তন করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে বলেই যেতে হবে, শুধু বলেই যেতে হবে, পরিবর্তনের আপনি দায়িত্ব নেন না, কিন্তু পরিবর্তন যে হবে এটা তো আশা করা যায় না। তো নির্বাচনের ক্ষেত্রে দেখেন যে যেটা বললেন যে 4 আসনের কথা, যদি আমার দলীয় নির্দেশনা আসে, দলীয় সিদ্ধান্ত আসে যে আপনাকে এই হালটা ধরতে হবে, আপনাকে থাকতে হবে এখানে, তাহলে অবভিয়াসলি ওই জায়গাটা আমাকে করতে হবে। আর তাছাড়া আমি মনে করি যে ওই 4 আসনের জন্য প্রিপেয়ার হওয়াটাও একটা কঠিন আছে, এবং সহজেই যেহেতু নতুন দল, মানুষ ওভাবে গ্রহণ করবে কিনা সেজন্য। তবে প্রতিনিধিত্ব করা যায় যদি কালচারটা ভালো থাকে আর কি, যদি মানুষ বুঝতে পারে যে হ্যাঁ সে, যেমন আমি একটু একটু সময় নিয়ে বলি, যেমন যে আপনি সাংসদ যে হবেন, সংসদে যাবেন, আপনার কাজ কি? লোকজন কি আপনার কাছে রিলিফ নিতে আসবে খালি? এটা কাজ? এইটা তো না। তাহলে সাংসদের কাজ কি? সেখানে গিয়ে সে কি করবে? এই জিনিসটা যদি মানুষ বুঝতে পারে, তাহলে কোন শ্রেণীর লোকজন ওখানে যাবে, ঠিক আছে, চিন্তার যার শক্তি আছে সেই তো ওখানে যাবে, আইন প্রণয়ন করবে তারা। তাহলে আপনার জন্য যাতে আপনাকে এই নাগরিকদের বা সাধারণ এই জনগণকে যে তাদের কাছে, তাদের মানুষের কাছে হাত পাততে হয়। এই যান ইউনোর কাছে ডেইলি কত শত মানুষ যাচ্ছে, তাদের আবেদন নিয়ে যাচ্ছে। পরিস্থিতিগুলো এরকম ভাবে পাল্টাতে হবে, নাগরিকদেরকে খুঁজে খুঁজে আপনার কমিউনিটিতে সমস্যা ফাইন্ডিং করতে হবে, এই সমস্যা ফাইন্ড আউট করতে হবে, এবং এই সমস্যা সমাধানে নিরসনে স্থানীয় সরকার কাজ করবে। আচ্ছা, আরেকটা একদম শেষে, আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আসছে, এক শব্দে বা এক বাক্যে অথবা 1 মিনিটে আপনি বলতে পারেন আগামী 10 বছর পর, আপনার যেহেতু এবি পার্টি নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা সবাই জানি, আগামী 10 বছরে আপনি আপনার এবি পার্টিকে কোথায় দেখতে চান? দেখেন, এইটা এবি পার্টি, এখন এবি পার্টি করছে এই কারণে যে আমরা যে মানে জাতীয় স্বার্থে, নীতি নৈতিকতায় সব দিক দিয়ে আমাকে বেস্ট মনে হয়েছে। এই পর্যন্ত কোনো ক্লেম নেই, এই দলের কোনো কি নেই, আপাতত কোনো ক্লেম নেই। যেমন অনেকের ইতিহাস আছে, পূর্ব ইতিহাস আছে, ধরেন যে দুর্নীতিগ্রস্ত হওয়ার ইতিহাস, এটার এই পর্যন্ত কোনো দুর্নীতিগ্রস্ত হওয়ার কোনো ইতিহাস নেই। এবং এইটা হয়েছে এমন, আপনি মাংস পোলাও রেখে বা কুরমা পোলাও রেখে আপনি আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছেন, এই দলটা এরকম হয়েছে। এক কথায় উত্তর শেষ করে দেবো যে আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনারা এক কথায় পরিচ্ছন্ন রাজনীতি দল হিসেবে আপনারা কন্টিনিউ করবেন, মানে যত যদি এই দল তার, আমরা যে পরিচ্ছন্নতার স্বপ্ন দেখছি এইটা ধরে রাখতে পারে, অবভিয়াসলি সে দলে থাকবো। এবং এই 10 বছর পর আমি অবশ্যই দেখি যে তখন সরকার গঠন করার মতো একটা সক্ষমতা এই দলের হবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সমস্ত দর্শক যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্বে আগামী অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও ফিরে আসবো এই রাজনৈতিক প্যাসে অনুষ্ঠানে, এবং আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।